শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিষেক এবং ইমপ্লান্টেশন নিয়ে। তাহলে চলো আমরা আমাদের টপিকের দিকে ধাবিত হই। নিষেক মূলত কি? নিষেক হচ্ছে এই যে আমরা শুক্রাণু আর ডিম্বাণু পড়েছিলাম, এই শুক্রাণু আর ডিম্বাণুর নিউক্লিয়াস যখন একই ভবন হয় বা নিউক্লিয়াসের যখন মিল সংযোগ হয়, তখন যে ডিপ্লয়েড সেল তৈরি হয় তাকে জাইগোট বলি। এই জাইগোট উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া তাকে মূলত বলা হয় নিষেক। যদি সংজ্ঞা হিসেবে আমরা লিখি তাহলে আমরা কিভাবে লিখবো হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াসের একই ভবনের মধ্যে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির যে প্রক্রিয়া তাকেই কিন্তু আমরা নিষেক বলে আখ্যায়িত করছি। তাহলে আমরা শুক্রাণু আর ডিম্বাণু এই দুটাকে যখন একসাথে করবো, এই দুটার মিল সংযোগের ফলে জাইগোট তৈরি হবে। এই জাইগোটটার তৈরি হওয়ার প্রসেসই হচ্ছে নিষেক। আমরা যেহেতু শুক্রাণু আর ডিম্বাণুর কথা বলছি, তাহলে চলো এই শুক্রাণু এবং এই যে ডিম্বাণু তাদের স্ট্রাকচারটা সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই জানতে হবে এই যে শুক্রাণু দেখছো, শুক্রাণু কিন্তু চারটি অংশ। প্রথম অংশটি হচ্ছে এই যে দেখো মাথা, ঠিক আছে? মাথার পর হচ্ছে এই যে এখানে যে অংশটি দেখছো, যেটি হচ্ছে মূলত এই মাথার সাথে পরের অংশটিকে যুক্ত করেছে, এই অংশটিকে আমরা বলি হচ্ছে গ্রীবা। যদি তোমাদের সুবিধার্থে আমি লিখে দিই, এটা হচ্ছে গ্রীবা। গ্রীবার পর যে অংশটি আছে এই অংশটিকে বলা হয় হচ্ছে মধ্যখণ্ড। এটাও আমি লিখে দিচ্ছি, এভাবে যদি আমি করে উপরে লিখে দিই, এটা হচ্ছে মধ্যখণ্ড। তারপরে রয়েছে হচ্ছে এই যে শুক্রাণু লেজ। তাহলে কয়টি অংশ হলো? মাথা, গ্রীবা, মধ্যখণ্ড এবং লেজ। একটি একটি করে সবগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে দেখো এই যে মস্তিষ্ক বা মাথা, এই মাথাটা দেখো একটু কিন্তু স্ফীত এবং এটি কিন্তু একটু কোণাকার এবং লেন্সের মতো দেখতে অনেকটি। এবং এই যে শুক্রাণু তার সম্পূর্ণ মস্তিষ্কে দেখো বাইরে থেকে একটা পাতলা সাইটোপ্লাজমের স্তর দিয়ে আবৃত রয়েছে। এবং এই যে মাথার যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম জুড়েই কিন্তু রয়েছে একটি নিউক্লিয়াস, যেটা এখানে লিখে দেওয়া হয়েছে। পুরোটা জুড়ে রয়েছে একটি নিউক্লিয়াস এবং এতে রয়েছে কত সংখ্যক ক্রোমোজোম? রয়েছে n সংখ্যক ক্রোমোজোম। এবং সামনের যে অর্ধেক অংশ, এই জায়গাটিকে দেখো, এই নিউক্লিয়াসটিকে ঢেকে রেখেছে হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা হচ্ছে একটি থলির মতো। আসলে এই থলিটি মূলত তৈরি করে দেয় হচ্ছে গলজি বডি। এবং এই অ্যাক্রোজোমের উপস্থিতির কারণে কিন্তু টিস্যু গলনকারী যে এনজাইম আছে, আমরা বলি তাকে হায়ালুরোনেজ এনজাইম। এনজাইম গুলো ডিম্বাণুর বাইরে যে ঝিল্লিগুলো আছে তা করে প্রবেশ করতে সাহায্য করে। তোমাদের সুবিধার্থে এখানে অ্যাক্রোজোমটা আমি লিখে দিচ্ছি। এখানে এই জায়গাটিকে, নিউক্লিয়াসের অর্ধেক জায়গাটিকে ঢেকে রাখে হচ্ছে অ্যাক্রোজোম। তাহলে আমরা জেনে নিলাম অ্যাক্রোজোম সম্পর্কে। এখন আমরা জানবো হচ্ছে এই যে গ্রীবা সম্পর্কে, যেটি মূলত এই যে আমাদের মস্তিষ্ক এবং এই যে মধ্যখণ্ড এই দুটির মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। এই গ্রীবার এখানে দেখা যায় যে পরস্পরের সাথে সমকোণ তৈরি করে দুটি সেন্ট্রিওল এখানে অবস্থান করে থাকে। এই গ্রীবাটা মূলত কিন্তু কাজ করে হচ্ছে এই যে মস্তিষ্ক আছে এবং মধ্যখণ্ড আছে এই দুটোর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য। তারপর আমরা কথা বলবো হচ্ছে এই যে মধ্যখণ্ড নিয়ে। এই জায়গাটি হচ্ছে মধ্যখণ্ড। মূলত সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং অক্ষীয় সূত্রক নিয়ে গঠিত হওয়ার যে অংশটি, সেটিকে কিন্তু এই যে শুক্রাণুর মধ্যখণ্ড হিসাবে আমরা আখ্যায়িত করি। কিন্তু এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যাই বেশি। দেখো এখানে তাই মার্ক করে দেওয়া হয়েছে যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা এই জায়গায় বেশি থাকে। এবং এই মাইটোকন্ড্রিয়া গুলোই কিন্তু এই যে শেষে যে আমরা লেজ সম্পর্কে পড়বো, এই লেজ যেন সঞ্চালন করতে পারে তার জন্য অনেক বেশি শক্তি যোগান দেয়। কারণ আমরা জানি মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল। তাহলে আমরা জেনে নিলাম কিন্তু এই মধ্যখণ্ড সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে এই লেজটি সম্পর্কে। মূলত দেখা যায় এই মধ্যখণ্ডের যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া থাকে, এই অংশটি যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় হচ্ছে এই লেজ। এই লেজটিকে কিন্তু ফ্লাজেলামও বলা হয়। মূলত কি করতে সাহায্য করে? এই লেজটি মূলত হচ্ছে একটি শুক্রাণুকে গতিশীল করতে সাহায্য করে নিষেকের সময়, যেন সে তাড়াতাড়ি করে তার উদ্দেশ্য যেখানে মানে ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারে। এবং এই লেজটি কিন্তু এই যে সঞ্চালনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সে শক্তি থেকে পায়? শক্তি পায় হচ্ছে এই যে মধ্যখণ্ডের মাইটোকন্ড্রিয়া থেকে। তবে কিন্তু আমরা শুক্রাণুর যে স্ট্রাকচারটা সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নিব হচ্ছে ডিম্বাণুর এই স্ট্রাকচারটার সম্পর্কে। মূলত দেখা যায় যে স্ত্রী যে জনকোষ তাই কিন্তু আমরা ডিম্বাণু বলি, এটা আমরা এতক্ষণে তো বুঝে গিয়েছি। এবং এই ডিম্বাণু কিন্তু হয় অনেকটা গোলাকার, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। এবং এদের ব্যাস কিন্তু মূলত হয় হচ্ছে 104 থেকে
120 মাইক্রোমিটার পর্যন্ত। এবং দেখা যায় এই যে ডিম্বাণু আছে, ডিম্বাণুর কিন্তু 3টি অংশে বিভক্ত। প্রথমে হচ্ছে যে ডিম্বাণু ঝিল্লি, বাইরে যে ঝিল্লি দেখতে পাচ্ছ, করোনা রেডিয়াটা এবং জেনা পেলোসিডা একসাথে বাইরে এই ডিম্বাণু ঝিল্লি তৈরি করে। তারপরের অংশটি হচ্ছে সাইটোপ্লাজম, এই যে ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম, এবং সর্বশেষ অংশটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে চলো এই 3টি অংশ সম্পর্কে একটু একটু করে জেনে নিই। প্রথমে যখন ডিম্বাশয় থেকে এই যে ডিম্বাণুটি সৃষ্টি হয়, আমরা জানি সেটাই কিন্তু আসলে পরিপূর্ণ বা সম্পূর্ণ ডিম্বাণুটা নয়। প্রকৃতপক্ষে দেখা যায় যে যখন নির্গমন ঘটে সম্পূর্ণ ডিম্বাণুতে কিন্তু তা পরিপূর্ণ হয় না। সেটা কি থাকে? সেটা থাকে হচ্ছে সেকেন্ডারি ওসাইট। মানে কি হবে, যখন নিষেকে যাবে তখন কিন্তু এই সেকেন্ডারি ওসাইট আবার ডিভাইড হবে, ডিভাইড হয়ে কিন্তু আর 2টা পোলার বডি তৈরি হবে, মানে টোটাল 3টা পোলার বডি তৈরি হবে এখানে। এই অবস্থায় দেখা যায় যে ডিম্বাণুর গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ জোনা পেলুসিডা দিয়ে আবৃত থাকে। এই জোনা পেলুসিডাকে কিন্তু বলা হয় হচ্ছে প্রাইমারি আবরণ, এবং এটা দৃঢ়ভাবে কিন্তু নিউক্লিয়াসটি আছে, সাইটোপ্লাজমটি আছে, এবং ফার্স্ট যে পোলার বডি সেটাকে আবৃত করে রাখছে। পরবর্তী সময় দেখা যায় যে চারিদিকে জোনা পেলুসিডা এবং এই যে সাইটোপ্লাজম আছে এর মধ্যে কিন্তু একটা স্পেস তৈরি হয়। এই স্পেসটাকে বলি হচ্ছে আমরা পেরিভিটালাইন স্পেস। কেন এই স্পেসটা তৈরি হওয়ার কারণ কি? এই স্পেসটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এখানেই কিন্তু দেখো এই যে ফার্স্ট পোলার বডিটা অবস্থান করে। মানে হচ্ছে জোনা পেলুসিডা আর সাইটোপ্লাজমের মধ্যে যে পেরিভিটালাইন স্পেসটা তৈরি হলো সেখানেই মূলত অবস্থান করে হচ্ছে এই প্রথম পোলার বডিটি। তারপর যখন ডিম্বাশয় থেকে এই ডিম্বাণুটি মুক্ত হয় তখন দেখা যায় এই যে জোনা পেলুসিডা যে আছে সে কি করে, সে হচ্ছে এই তার চারিদিকে ফলিকল দিয়ে একটি স্তর গঠন করে দেয়। এই স্তরটিকে তখন আমরা বলি হচ্ছে করোনা রেডিয়াটা। ফলিকল নিহিত করে, তাই দেখো এখানে ফলিকুলার কোষটা মেনশন করে দেওয়া হয়েছে। এই ফলিকুলার কোষ দিয়ে কিন্তু চারিপাশে গঠিত হয়ে যায় করোনা রেডিয়াটা। ডিম্বরানি বেয়ে নামার সময় এই স্তর থেকে কিন্তু কোষগুলো খুশি খুশি পড়তে থাকে। তবে আমরা জেনে নিলাম হচ্ছে ডিম্বাণুর ঝিল্লি সম্পর্কে, যেখানে আছে হচ্ছে জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটা। এবার আমরা পড়বো হচ্ছে এই যে সাইটোপ্লাজম সম্পর্কে। ডিম্বাণুর এই সাইটোপ্লাজমকে মূলত কিন্তু বলা হয় হচ্ছে ওপ্লাজম, এবং এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গলজি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তাছাড়াও এন্ডোস্পার্মিক রেটিকুলাম, কর্টিক্যাল গ্র্যানুলোসা থেকে থাকে। এখন মানুষের ডিম্বাণুর কুসুমের পরিমাণ কিন্তু খুবই সামান্য হয়, এবং সেটা এই যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের সমানভাবে ছড়ানো থাকে। তাই দেখা যায় মানুষের যে ডিম্বাণু তাকে হচ্ছে মাইক্রোলেসিটাল ডিম্বাণু বলা হয়। যেহেতু মানুষের ডিম্বাণুটি অনেক ছোট তাই একে বলা হয় হচ্ছে মাইক্রোলেসিটাল ডিম্বাণু। আমি যদি তোমাদের সুবিধার্থে লিখে দিই, মানুষের ডিম্বাণুকে বলা হয় হচ্ছে মাইক্রোলেসিটাল ডিম্বাণু। তাহলে হচ্ছে আমরা জেনে নিলাম সাইটোপ্লাজমটা সম্পর্কে। এবার আমরা জানবো সর্বশেষ অংশ, সেটা হচ্ছে নিউক্লিয়াসটি সম্পর্কে। মূলত দেখা যায় এই দেখো ডিম্বাণুর যে নিউক্লিয়াসটি সে কিন্তু অনেক বড় এবং ঠিক কেন্দ্র থেকে একটু সরে থাকে, কিন্তু যখনই নিষেকের কাজটি হয় তখন কিন্তু সে আবার তাড়াতাড়ি করে কেন্দ্রে চলে আসে, কেন্দ্রে চলে এসে সে নিষেকের কাজটি সম্পূর্ণ করে। এই নিউক্লিয়াসে কিন্তু প্রচুর পরিমাণে আরএনএ থাকে, তাছাড়াও দেখা যায় 23টি ক্রোমোজোম থেকে থাকে এই নিউক্লিয়াসটিতে। তাহলে কিন্তু আমরা এই যে ডিম্বাণুর যে স্ট্রাকচারটি সেটাও পড়ে নিলাম। আমাদের কিন্তু এর মধ্যে শুক্রাণু স্ট্রাকচার আর ডিম্বাণু স্ট্রাকচারটা জানা হয়ে গেল। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের নিষেকের দিকে। নিষেকের প্রথম ধাপ নিয়ে যদি আমরা কথা বলতে যাই, মূলত কিন্তু আমরা জানি এরই মধ্যে যে এই যে শুক্রাণু আছে, শুক্রাণু মস্তিষ্কে যে অ্যাক্রোজোম আছে সেখানে কিন্তু এক ধরনের এনজাইম ছিল, হায়ালুরেস এনজাইম। এই এনজাইমটি কি করে? এই এনজাইমটি হচ্ছে এই যে ডিম্বাণুর পাশে এই যে ফলিকল গুলো আছে, ফলিকল গুলা বিগলিত করতে সাহায্য করে, এবং বিগলিত করে সে কিন্তু শুক্রাণুর ভিতরে ঢোকার রাস্তাটি করে দেয়। এখন কি হয় দেখো, যখন এই শুক্রাণুগুলো মুভ করে, দেখো কাছে চলে আসলো, কাছে চলে আসার সময় তখন কি হচ্ছে, কাছে চলে আসার সময় তখন দেখো এই লেজটি কিন্তু এই শুক্রাণুকে চলার যে শক্তি তা দিচ্ছে। চলার শক্তি দেওয়ার মাধ্যমে কিন্তু তারা কিন্তু কাছে এসে দেখো এই যে ডিম্বাণুর বাইরে যে করোনা রেডিয়াটা তার কাছে পৌঁছে যায়। কাছে পৌঁছে গেলে কি হয়, এই যে শুক্রাণুগুলো আছে শুক্রাণুগুলোর সাথে এই যে বাইরে করোনা রেডিয়াটা তারা সংযোগ স্থাপন করে। এই দেখো এখন এই যে বন্ধনটা হয়ে গেল, বন্ধন হওয়ার ফলে কি হচ্ছে, বন্ধন হওয়ার ফলে কিন্তু এই যে শুক্রাণুগুলো আছে তাদের মস্তিষ্ক থেকে এক ধরনের এনজাইম খাওয়ানো হচ্ছে। এই এনজাইমে কিন্তু এই যে জোনা পেলুসিডা আছে, জোনা পেলুসিডার অংশকে হজম করে। জোনা পেলুসিডার অংশগুলোকে হজম করলে কি হয়, এই যে এই পথ দিয়ে তখন
এই যে শুক্রাণুগুলো আছে তার ভিতরে ঢুকে যায়, মানে হচ্ছে ডিম্বাণু ঝিল্লির বহিঃস্তরে পৌঁছানোর পর দেখা যায় যে এই মস্তিষ্ক দেখো তখন কিন্তু এই যে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে কি করে? ভিতরে ঢুকে হচ্ছে সেই যে ডিম্বাণুর ভিরায় সমৃদ্ধ প্লাজমা মেমব্রেন যে আছে তার সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে নেয়। এখন কি হয়? এখন এই যে শুক্রাণু মস্তকটি ডিম্বাণুর অভ্যন্তরীণে ঢুকে গেল, তখন দেখা যায় এই যে ডিম্বাণুর বহির্দেশে অবস্থিত যে কর্টিক্যাল গ্র্যানুলস গুলো ছিল তারা হচ্ছে লাইসোসোম এনজাইম ক্ষরণ করতে থাকে। এই লাইসোসোম এনজাইম ক্ষরণ করার ফলে দেখা যায় এই যে জোনা পেলোসিডিটা আছে, এই যে নীল রঙেরটা, এটা তখন শক্ত হয়ে যায় এবং পুরু হয়ে যায়। একে বলা হয় হচ্ছে ফার্টিলাইজেশন মেমব্রেন। তার ফলে কি হয়? এই যে অন্য যে শুক্রাণুগুলো আছে তা আর এখানে সংযোগ স্থাপন করতে পারে না, মানে তা আর নিষেকে অংশগ্রহণ করতে পারে না। তাছাড়াও দেখা যায় এই এনজাইমের প্রভাবেই হচ্ছে এই যে জোনা পেলোসিডার যে সংগ্রহক যে প্রোটিন গুলো ছিল সেই প্রোটিন গুলো নষ্ট হয়ে যায়। ফলে হচ্ছে এই জোনা পেলোসিডার সাথে অন্য যেই শুক্রাণুগুলো আছে তার যুক্ত হতে পারছে না। এখন কি হয়? এই যে শুক্রাণু যে ভিতরে প্রবেশ করলো তখন হয় কি, এই যে সেকেন্ডারি যে উসাইটটা আছে সে কিন্তু উদ্দীপ্ত হয়। সে উদ্দীপ্ত হওয়ার পর কি হয়? সে তাড়াতাড়ি ডিভাইড করে হচ্ছে ডিম্বাণু তৈরি করে এবং পোলার বডি তৈরি করে। দ্বিতীয় পোলার বডি খুবই তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় এবং শুক্রাণুর যে লেজটি ছিল এই লেজটি কিন্তু এই যে সাইটোপ্লাজমে এখানে মিশে যায় এবং তার যে নিউক্লিয়াস ছিল সেটা কিন্তু ধাবিত হয়ে যায় এই যে দেখো ডিম্বাণুর দিকে। তখন কিন্তু এই যে শুক্রাণু যে ঢুকে গেল ভিতরে তার ক্রোমাটিন গুলো ঢিলে ঢালে হয়ে পড়ে এবং তখন নিউক্লিয়াসটি স্ফীত হয়ে যায় এবং এই পর্যায়ে দেখা যায় যে ডিম্বাণু আর শুক্রাণুর যে নিউক্লিয়াসটি আছে তার যথাক্রমে হচ্ছে পুরুষ এবং স্ত্রী প্রোনিউক্লিয়াইতে পরিবর্তন হয়, বা এদেরকে পুরুষ এবং স্ত্রী প্রোনিউক্লিয়াই বলে। এবার এই যে পুরুষ এবং স্ত্রী প্রোনিউক্লিয়ার কেন্দ্রের দিকে যখন মিল সংযোগ ঘটে বা তাদের একই ভবন ঘটে তখনই কিন্তু এই এন আর এন দুইটা মিলে একটা 2n ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়ে যায়। তাহলে কি হলো? তাহলে এখানে দেখো স্ত্রীটি ছিল এন, তারপরে এখানে এই যে শুক্রাণু ঢুকলো সে ছিল এন, এ দুটি এন, n প্লাস n মিলে হয়ে গেল 2n। এই 2n টি কিন্তু তখন জাইগোটের মধ্যে বিরাজমান আছে, মানে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা তখন 2n এবং এরই মধ্যে দিয়ে কিন্তু নিষেকের যে প্রক্রিয়া তা শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি আবার বলি নিষেকটি আসলে কি? নিষেকটি আসলে হচ্ছে এই যে শুক্রাণু এবং এই যে ডিম্বাণু এই দুটি নিউক্লিয়াসের একই ভবনের মাধ্যমে যখন ডিপ্লয়েড একটি জাইগোট উৎপন্ন হবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে নিষেক। তবে আমরা নিষেক সম্পর্কে জানলাম, কিন্তু নিষেকের আসলে গুরুত্বটা কি, নিষেকের কি দরকার এটা সম্পর্কে তো জানি, এটা সম্পর্কে এখন আমরা জেনে নেব। প্রথমে যদি আমরা দেখি নিষেক পিতামাতার বৈশিষ্ট্যকে সমন্বিত করে। কারণ কি? কারণ যে শুক্রাণু সেখানে আছে n সংখ্যক ক্রোমোজোম, ডিম্বাণু সেখানে আছে n সংখ্যক ক্রোমোজোম। শুক্রাণু আসে পিতার থেকে, ডিম্বাণু আসে মাতার থেকে, দুটার একই ভবনের ফলে কিন্তু জাইগোটটি সৃষ্টি হয়। তাই দেখা যায় নিষেকের ফলে কিন্তু এই যে পিতামাতার যে বৈশিষ্ট্য তা সমন্বিত করা হয়ে যায়। 2 নম্বরে আসে হচ্ছে নিষেকের ফলে জাইগোটের জিনের নতুন সমন্বয় এবং এতে নিষিক্তকরণের সূচনা ঘটে। এখন দেখো জাইগোটটা কিন্তু তৈরি হলো হচ্ছে বাবা এবং মা দুজনের ক্রোমোজোম মিলে, মানে n মিলে 2n হলো। তাহলে কি হলো? তার মধ্যে তো নতুন জিন আসবেই, কারণ বাবা থেকে কিছু জিন আসে, মা থেকে কিছু জিন আসে, এই জিনটা একীভূত হয়ে কিন্তু নতুন জিনের আবির্ভাব ঘটে এবং এতে কি দেখা যায়? এতে হচ্ছে নিষিক্তকরণ যে হয়েছে, মানে দুটো গ্যামেট যে মিলে যে একটি জাইগোট ফর্ম করেছে এটার সূচনাও তৈরি হয়ে যায়। 3 নম্বরে আসে হচ্ছে এই নিষেকের ফলে ডিম্বাণুর পরবর্তী পর্যায়ে বৃদ্ধির জন্য প্রস্তুত হয়। আমরা যখন ওজেনেসিস পড়েছিলাম তখনই পড়েছিলাম যে হচ্ছে ওজেনেসিসের পরিপূর্ণ যে ফেজ সেখানে ছিল হচ্ছে সে ওটিড ফর্ম করে থাকে এবং তারপর রূপান্তর ফেজে ছিল যে সে একটি পরিপূর্ণ ডিম্বাণু হয়। এই রূপান্তর ফেজটি কিন্তু হয় এই নিষেকের সময় যখন এই স্পার্মটি বা শুক্রাণুটি ভিতরে ঢুকে এবং সাইটোপ্লাজমে সে ঢুকে তখনই উদ্দীপনা পেয়ে কিন্তু এই সেকেন্ডারি যে নিউক্লিয়াসটি ছিল সে ডিভাইড হয়ে ডিম্বাণু তৈরি করে ফেলে। তাহলে নিষেকের ফলে ডিম্বাণুর পরবর্তী পর্যায়ে বৃদ্ধির জন্য প্রস্তুত হয়, এটাও কিন্তু যথার্থ। 4 নম্বরে আসা হচ্ছে নিষেকের ফলে ডিপ্লয়েড সংখ্যা পুনর্গঠিত হয়। দেখো বাবার থেকে যে স্পার্মটি এসেছিল, মার থেকে যে ওভামটি এসেছিল, মানে বাবার থেকে যে শুক্রাণু এসেছিল, মার থেকে যে ডিম্বাণু এসেছিল, দুটারই কিন্তু ক্রোমোজোম সংখ্যা ছিল n, মানে দুটোই ছিল হ্যাপ্লয়েড। কিন্তু যখন নিষেক হলো, নিষেকের মাধ্যমে কিন্তু এই হ্যাপ্লয়েড দুটি মিলে ডিপ্লয়েড হয়ে গেল, তাহলে কিন্তু এই ক্রোমোজোম সংখ্যাটি পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেল। তারপর আসে হচ্ছে নিষেক ডিম্বাণুর বিপাক হার এবং প্রোটন সংশ্লেষণের হার বাড়িয়ে দিয়ে থাকে, কারণ নিষেকের মধ্যেই কিন্তু ডিম্বাণুটি তৈরি হচ্ছে, কারণ হচ্ছে তার যে
পরিপূর্ণ যে ধাপ তা কিন্তু ওজিনিসিসে শেষ হয় না, তা কিন্তু নিষেকে এসে এই যখন শুক্রাণু ঝুঁকে তার উদ্দীপনা পেয়ে কিন্তু সেটা একদম সর্বশেষ যে স্টেট মানে রূপান্তরের যে স্টেট সেটা কিন্তু শেষ করে। তাই হচ্ছে নিষেকে কিন্তু এই ডিম্বাণুর বিপাকহার এবং প্রোটিন সংশ্লেষণের হারটি বাড়িয়ে দিয়ে থাকে এবং নিষেকের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয়। নিষেকের মাধ্যমে দেখা যায় যখন বাবা আর মার এই যে গ্যামেট গুলো মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলিত হয়, তখনই কিন্তু এই যে নতুন যে ভূমিষ্ঠ হবে যে শিশুটি তার লিঙ্গ নির্ধারিত হয়। কারণ মার থাকে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম, বাবার থাকে হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম। যখন নিষিক্ত হয় যদি বাবার থেকে এক্স ক্রোমোজোম মায়ের থেকে এক্স ক্রোমোজোম আসে তাহলে সন্তানটি হবে মেয়ে, কিন্তু যদি বাবার থেকে ওয়াই ক্রোমোজোম আসে আর মার থেকে এক্স ক্রোমোজোম আসে দুটা মিলিত হয় তাহলে সন্তানটি হবে ছেলে। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হয় হচ্ছে নিষেকের মাধ্যমে। তাই কিন্তু নিষেকের মধ্যে লিঙ্গ নির্ধারিত হয়ে যায়। এবং সর্বশেষটি হচ্ছে নিষেক জীবের বংশ রক্ষায় ধারাবাহিকতা নিশ্চিত করে। কারণ হচ্ছে যখন পিতামাতার মধ্যে নিষেক ঘটছে এই নিষেকের ফলে কিন্তু তাদের পরের প্রজন্মগুলো জন্ম নিচ্ছে। যেহেতু পরের প্রজন্ম জন্ম নিচ্ছে তাহলে কিন্তু এই জন্ম নেওয়ার মধ্যেই তারা তাদের যে বংশর ধারা তা অব্যাহত রাখছে এবং ধারাবাহিকতাগুলো নিশ্চিত করতে পারছে। তাহলে কিন্তু আমরা নিষেকের গুরুত্ব সম্পর্কে জেনে নিলাম। এই নিষেক টপিকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা সবাই চেষ্টা করবে এই টপিকটা বেশ ভালো মতো পড়ার জন্য, কারণ এটা ম্যাক্সিমাম সময় ক্রিয়েটিভে থাকে। তবে আমরা কিন্তু নিষেক সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে ইমপ্লান্টেশন সম্পর্কে। ইমপ্লান্টেশন আসলে কি? মূলত এই যে নিষেকটা হলো নিষেকের প্রায় 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়া ফলো করে মূলত এই যে জাইগোটটি তার ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হবে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ইমপ্লান্টেশন। তাহলে ইমপ্লান্টেশন আসলে কি হচ্ছে? ইমপ্লান্টেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে হচ্ছে এই জাইগোটটি যেটা নিষেকের মাধ্যমে তৈরি হলো সে যখন বৃদ্ধি হতে হতে ব্লাস্টোসিস্ট অবস্থায় যাবে তখন সে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হবে। এবং এটি হবে কয় দিনের মধ্যে? এটি হয় হচ্ছে 6 থেকে 9 দিনের মধ্যে। তাহলে চলো এই যে ইমপ্লান্টেশনের যে প্রসেসটি সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে দেখা যায় ডিম্বনালীর ঊর্ধ্ব প্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটটি তৈরি হয়। ডিম্বনালীর ঊর্ধ্ব প্রান্তে বলতে মূলত যদি আমরা নির্দিষ্ট করে বলি তাহলে অ্যাম্পুলাকে বোঝানো হয়। অ্যাম্পুলার ওখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিষিক্ত হয়ে এই জাইগোটটি ফর্ম করে। তারপর দ্রুত বিভক্তর মাঝে এটি একটি নীরের কোষপুঞ্জতে পরিণত হয় যাকে মরুলা বলা হয়। এই দ্রুত বিভক্ত যে হয় সেটা হয় মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে। জাইগোটটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে দ্রুত বিভক্ত হয়ে যে নীরের কোষপুঞ্জটি তৈরি করে যাকে মরুলা বলে, এই পদ্ধতিটিকে মূলত ক্লিভেজ বলা হয়। তারপর এই মরুলাটি ডিম্বনালী থেকে সংগ্রহিত তরলে পূর্ণ অন্তঃস্থ গহ্বর ব্লাস্টোসিল সম্মিলিত হয় এবং এককোষীয় ব্লাস্টোসিস্ট তৈরি করে। তারপর 4 থেকে 5 দিনের মধ্যে এই ব্লাস্টোসিস্টটি জরায়ুতে আসে এবং জোনা পেলুসিডা আবরণ অদৃশ্য হয়ে যায়। তারপর ট্রোমোব্লাস্ট কোষ ও জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কোষের মধ্যে সংযোগ স্থাপিত হয়। তখন দেখা যায় ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামের যেখানে গঠিত হবে সেখানের আবরণী টিস্যু ট্রোপোপ্লাস্ট থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে বিগলিত হয়ে যায় এবং তখন এই ব্লাস্টোসিস্টটি সেখানে যুক্ত হয়। এভাবেই দেখা যায় যে নিষেকের 6ষ্ঠ থেকে 9মতম দিনের মধ্যে ব্লাস্টোসিস্টটি জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আবদ্ধ হয়েছে এবং তখনই ইমপ্লান্টেশন সম্পূর্ণ হয়। যদি আমরা ছবির মাধ্যমে একটু দেখে নিই, দেখো এখানে নিষেক হচ্ছে। প্রথমে নিষেকের পর যখন জাইগোটটি বিভক্ত হলো মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে, তারপর সে বিভক্ত হয়ে যে নীরের কোষপুঞ্জ মৌলতে পরিণত হলো, তারপর সে এখান থেকে কিছু রস গ্রহণ করে ব্লাস্টোসিস্টে পরিণত হলো। এই যে ব্লাস্টোসিস্টটি এখানে আছে, তারপর দেখো ধীরে সে ইমপ্ল্যান্ট হয়ে গেছে। তবে এই ছিল ইমপ্লান্টেশনের ধাপসমূহ। এর মধ্যে দিয়ে হচ্ছে ইমপ্লান্টেশন যে টপিক সেটি শেষ হয়ে গেল। তবে আজকে কিন্তু আমরা কয়েকটা জিনিস পড়েছি। আজকে সর্বপ্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর যে গঠন তার সম্পর্কে, তারপর পড়েছি নিষেক সম্পর্কে এবং সর্বশেষে পড়লাম ইমপ্লান্টেশন সম্পর্কে। আমি আশা করছি তোমরা সবাই এই ভিডিওটির সাথে বইয়ের মিলিয়ে সম্পূর্ণ ব্যাপারটি পড়ে নিবে। এবং তবে এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।